কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আজ আমি এসেছি তোমাদের জন্য একটা কবিতা নিয়ে, যে কবিতাটা পশ্চিমবঙ্গ বোর্ড দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত করেছেন। রবীন্দ্র পরবর্তী যুগের একজন বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটা। কবিতাটা যত দূরে যাই কাব্যগ্রন্থের অন্তর্গত। 1962 সালে এই কবিতাটা প্রকাশ হয়েছিল। মূল কবিতায় যাওয়ার আগে কবির পরিচয় আর কবিতার প্রেক্ষাপট যদি একটু না বলি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। কবি সুভাষ মুখোপাধ্যায় কমিউনিস্ট মনোভাবাপন্ন একজন মানুষ ছিলেন। তিনি কমিউনিস্ট দলের সক্রিয় সদস্য একজন ছিলেন। একসময় তিনি জনযুদ্ধ, স্বাধীনতা পত্রিকায় লেখালেখি করতেন, কিন্তু তৎকালীন সময়ে 1981 সালে তখন পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আছেন। তাদের কাজকর্মে বিরক্ত হয়ে তিনি কিন্তু শেষমেশ শেষ জীবনে পার্টি সদস্যপদ কিন্তু ত্যাগ করেন। যাই হোক, তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক 1940 সালে প্রকাশিত হয়, আর সেই থেকে আমরা তাকে পদাতিক কবি বলে চিনি। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে অগ্নিকোণ, চিরকুট, কাল মধুমাস, যত দূরেই যাই, ফুল ফুটুক, জল সইতে, এইগুলি প্রধান। 1964 সালে যত দূরেই যাই এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1991 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। এছাড়া 1993 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। এরপর আমরা আসি কবিতার প্রেক্ষাপটে। 1947 সালে ভারতবাসী স্বাধীনতা অর্জনের পর স্বপ্ন দেখেছিল অন্তত অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে মৌলিক জিনিসের কোনো সমস্যা হবে না, তাদের চাহিদা পূরণ হবে। কিন্তু স্বাধীনতার একটা দশক যেতে না যেতেই ভারতবাসীর সেই স্বপ্নভঙ্গ হয়। অশান্তিতে ভরে ওঠে দেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা, ট্রাম ভাড়া বৃদ্ধির সমস্যা, শিক্ষকদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে অশান্ত হয়ে ওঠে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। সেই সাথে খাদ্যের সমস্যা প্রকটভাবে দেখা দেয়। চালের দাম এতটা পরিমাণে বেড়ে যায়, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ক্ষোভে ফেটে পড়ে গ্রামের মানুষ। অর্ধাহারি গ্রামের কৃষক মজুররা আস্তে আস্তে শহরের দিকে তারা পা বাড়ায় এবং তাদের প্রতিবাদ, ক্ষোভের একটা সর্বাত্মক একটা আন্দোলনের রূপ নেয় 1959 সালের খাদ্য আন্দোলন। যে আন্দোলনে দমন করার জন্য পুলিশই অতি সক্রিয় হয়ে ওঠে। যখন তখন লাঠি, গুলি, কাঁদানে গ্যাস, এগুলো সাধারণ মানুষকে, জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। অনেক মানুষ সেই আন্দোলনে মারা গিয়েছিল। বিক্ষুব্ধ বাংলার বুকে অসহায় সাধারণ মানুষের যে নির্মম পরিণতি দরদি কবিকে বিচলিত করে তুলেছিল। আর সেই মানবতার জ্বলন্ত অক্ষর প্রকাশিত হয়েছিল তার যত দূরে যাই কাব্যগ্রন্থের কেন এলো না কবিতায়। এবার আমরা মূল কবিতায় যাব। তোমরা তোমাদের এই পাঠ্য বইটি তোমরা খুলে রাখো। কবিতার শেষে আমি এই কবিতা থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেইগুলো আমি আলোচনা করব। এখন মূল কবিতায় আসছি। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ। এখনো বাবা কেন এলো না মা?
মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অল্পেতে খুশি হতে জানে। কবিতায় ছোট্ট ছেলেটির এই যে নাচ, এটা কিন্তু কোনো প্রথাগত নাচ নয়। অপ্রত্যাশিত কোনো কিছু প্রাপ্তির আনন্দে শিশুসুলভ নাচ এটা। পুজোয় নতুন জামা পাবে, সেই আনন্দে সে আত্মহারা হয়ে সারাদিন নেচে বেরিয়েছে। আমরা জানি, শহরে সন্ধ্যা নামলেই রাস্তায় আলো জ্বলে ওঠে। কবিতায় অনেকক্ষণ ধরে রাস্তায় আলো জ্বলার যে অর্থ, সেটা হলো বহুক্ষণ আগেই সন্ধ্যা নেমে গিয়েছে, আর ছেলেটি সারাদিনের প্রতীক্ষা, সারাদিনের প্রত্যাশা ভঙ্গ হয়েছে। বেড়েছে তার উৎকণ্ঠা। তাই তো সে মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, এখনো বাবা কেন এলো না মা? এরপর দেখো মা কি বলছেন। বলে গেল, মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে। পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। তৎকালীন সময়ে নিম্নবিত্ত বাঙালির জীবনচর্চা ছিল অনেকটা এরকমই। সঞ্চয় বলতে কিছু ছিল না তাদের। ছিল না উপযুক্ত কাজ আর উপযুক্ত পারিশ্রমিক। কবিতায় দেখো, গৃহকর্তা একমাত্র রোজগেরে সদস্য। বলে গিয়েছিলেন মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে, আর তারপর পুজোর কেনাকাটা করতে যাবে। সংসারের বিভিন্ন খাতে টাকা খরচ হয়ে যেতে পারে, তাই মাইনে পেয়ে প্রথমেই তিনি পুজোর কেনাকাটা করে নিতে চান। এ যেন অনেকটা ওই ছেলেটির স্বপ্ন পূরণের মতোই। বলে গেল, সেই মানুষ এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। ছেলেটির মায়ের মনের মধ্যে দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে। কারণ কি, সময়টা খুব ভালো ছিল না। প্রচণ্ড অশান্ত সময় ছিল 60-এর দশক। একদিকে স্বাধীনতা পরবর্তী অস্থিরতা, শ্রেণী বৈষম্য, পুলিশি অত্যাচার, মুহুর্মুহু গুলিবর্ষণ, বিস্ফোরণ, যেন বিভীষিকাময় একটা পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে মানুষটি সাবধানে নিরাপদে কিভাবে বাড়ি ফিরবে, আর অন্যদিকে সংসারের অভাবের সংসার, সেখানে নানা চাহিদা, সীমিত আয়, তা দিয়ে কিভাবে আর্থিক সংকট দূর হবে, এই ছিল মায়ের মনের মধ্যে চিন্তার মেঘ আর মায়ের অন্যমনস্কতা। তাই কড়ার গায়ে খুন্তিটা আজ অস্বাভাবিকভাবে যেন একটু বেশি রকম নড়ছে। এই খুন্তির শব্দ আসলে মায়ের মনের অস্থিরতার প্রতীক। আর এই অস্থিরতা, অন্যমনস্কতার কারণে ভাতের ফ্যান গালতে গিয়ে মায়ের পাটা পুড়ে গেল। তৎকালীন সময়ের রাজনৈতিক যে অস্থিরতা, বাইরের অশান্তি ঢুকে পড়েছিল সাধারণের গৃহস্থালিতে। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বিড়াল। সন্ধে গড়িয়ে যখন রাত নামল, বাবার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষারত যে ছেলেটি, তার স্বপ্নভঙ্গ হয়ে গেল। সে প্রতিদিনের অভ্যস্ত নিয়মে ইতিহাস বই নিয়ে জানালার দিকে মুখ করে সে পড়তে বসে, কিন্তু পড়ায় তার মন বসছে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ, কল থেকে জল পড়ে যাওয়ার শব্দ, পাঁচিল থেকে গোপওয়ালা বিড়াল লাফিয়ে নেমে আসার যে শব্দ, এইসব তুচ্ছ ব্যাপারগুলো তার মনোযোগকে যেন অধিকার করে নেয়। এখানে দুটো বিষয় একটু বলে রাখা দরকার। বিড়ালের প্রসঙ্গ কেন এলো? হয়তো এখানে কোনো অশুভ ইঙ্গিত দিতে চেয়েছেন কবি। আর ইতিহাস,
দেখো, ইতিহাস, তথাকথিত যে ইতিহাস, সাম্রাজ্যবাদী শাসকের কৃতিত্ব আর তাদের রাজ্য জয়ের খতিয়ানকে লিখে রাখে। সেই ইতিহাস ছেলেটির অশান্ত মনের যে অনন্ত জিজ্ঞাসা, বাবা কেন এলো না, এর কোনো উত্তর দিতে পারে না। এই প্রশ্নের উত্তর কখনো এই ইতিহাস দিতে পারে না। তাই বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে, অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? এখানে কিন্তু তোমরা মনে রেখো যে বাপের আদরে মাথা খাওয়া ছেলে বলতে কবিতায় উল্লিখিত ওই ছেলেটির কথা কিন্তু বলা হচ্ছে না। এই বাপের আদরে মাথা খাওয়া ছেলের সাথে ইতিহাস বইয়ের যে অক্ষরগুলো তার তুলনা করা হচ্ছে। এই অক্ষরগুলো যেন বাপের আদুরে ছেলের মতো জেদ ধরে বসে আছে। বাবা না ফিরলে কিছুতেই তারা নড়বে না। হিজিবিজি অক্ষরগুলো যেন ছেলেটার প্রাণের দোসর। এখানে পুজোর জামা কেনা না হলে বইয়ের পাতাতে আটকে থেকে যাবে। পাঠ্য ইতিহাসের বিষয়ের সাথে ছেলেটির যে বর্তমান মনের অবস্থা, বিস্তর ফারাক। ছেলেটা মনের ভিতরে যে অস্থিরতা, তার সাথে অক্ষরগুলোর একগুঁয়ে আর অবাধ্য হয়ে ওঠার চরিত্রগত মিলগুলিকে চিহ্নিত করতেই কবি কথা কিন্তু বলেছেন এখানে। ধৈর্য রাখতে পারেনি ছেলেটি। সে আবার মাকে জিজ্ঞাসা করে, এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। মায়ের রান্না অনেক আগে শেষ হয়ে গেছে। প্রতিদিনের মতো গা ধুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মা এখন বাবার ফেরার প্রতীক্ষায় বসে আছেন। কিন্তু সেই প্রতীক্ষা আর যেন ফুরোয় না। আশঙ্কা আর ভীতির কালো মেঘ সঞ্চারিত হয় মায়ের মনে। আর অপেক্ষার দীর্ঘ সময় কাটাতে মা কিছু কিছু একটা বুনতে বসে। কিন্তু বুনতে বসে বারবার ঘর ভুল হয়ে যাচ্ছে, সব গোলমাল হয়ে যাচ্ছে। কেন? আসলে মায়ের মন তো পড়ে আছে ছেলেটির বাবা নিরাপদে ফিরতে পারবে কিনা, কখন ফিরে আসবে। বোনার মধ্যে তাই মনোনিবেশ করতে পারেনি। খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। খুট করে দরজার ছিটকিনি খোলার যে শব্দ, এখানে যেন ক্ষণিকের জন্য একটা আশার প্রতীক। কারণ ছিটকিনি খোলার শব্দ শুনে মা ভেবেছিলেন স্বামী বুঝি নির্বিঘ্নে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই আশার ক্ষীণ আলোটুকু জ্বলে উঠেই পুনরায় লিবে গেল। কারণ ছিটকিনি খুলেছে তো খোকা, তার বাবা ফিরেছে কিনা দেখতে যাওয়ার জন্য। এরপর কি হলো? গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখন রেডিওয় খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না? গলির দরজায় দাঁড়িয়ে ছেলেটি দেখছিল তার বাবা বাড়ি ফিরছে কিনা। সেই সময় শুরু হয়ে গেল রেডিওর সান্ধ্য খবর। যদিও সেদিন রেডিওর খবরের প্রয়োজনীয়তা শুধু সময় নির্ধারণের জন্য। কি খবর পড়ছে সে ব্যাপার কিন্তু কারো মনে নেই। বিপদ যেন দরজায় কড়া নাড়ছে। ঘরের মানুষটি ঘরে ফিরছে না, সময় অতিক্রান্ত। তাই উৎকণ্ঠায় বারবার ঘুরে ফিরে সেই একই কথা মনে হচ্ছে, মানুষটি এখনো কেন এলো না। এরপর কি? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়,
একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। কবিতার শেষ পর্বটা কিন্তু খুব ট্র্যাজিক। আমাদের চোখে জল এসে যায়। ছেলেটি সারাদিন তার বাবার বাড়ি ফেরার অপেক্ষা করেছে, কিন্তু সন্ধ্যার পর রেডিওর খবর শুরু হতেই সে যেন অস্থির হয়ে উঠেছে। সে বুঝতে পারে বাবার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেছে, আরো বহুক্ষণ অতিক্রান্ত হয়েছে। তাই সে আর ধৈর্য রাখতে পারে না। একটু এগিয়ে দেখবে বলে সে রাস্তায় পা বাড়ায়। বাড়িয়ে কি দেখল? সে দেখল তার চেনা শহর যেন এক অচেনা ছবি। পাড়ার মোড়ে বহু মানুষের ভিড়, আর দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। আর কি হচ্ছিল? বাজি ফোটার তীব্র আওয়াজ। দেখো, এখানে একটা কথা বলে রাখা দরকার। গাড়িটি কালো কেন? আসলে সময়টা ছিল প্রতিবাদ আন্দোলনের। পুলিশি পাহারায় ত্রস্ত চারিদিক। পুলিশের গাড়ি মানেই মৃত্যুদূতের সমান। তাই গাড়ির রং আক্ষরিক অর্থে কালো না হলেও কালো গাড়ি আসলে হিংসা, ভয় তথা এখানে মৃত্যুর প্রতীক। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। বাজি ফাটার শব্দ শুনে ছেলেটা অবাক হয়ে গেল। তার তো এখনো নতুন জামাই কেনা হলো না। তাহলে এখন কিসের পুজো হচ্ছে? কৌতূহলটা ধরে রাখতে না পেরে সে দেখে আসতে গেল। এর পরের যে ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত, আমাদের মনকে বেদনাদীর্ণ করে তোলে। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। ছেলে এলো না। বাবা কথা দিয়ে গেছিলেন মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন। তবে ঘটে গেল অন্য ঘটনা। তাকে বাড়িতে ফিরতে হয় অনেক রাত্রিরে। শুধু তাই নয়, তিনি ফেরেন বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে। বারুদের গন্ধ এখানে কিসের প্রতীক? আসলে হিংসা, দাঙ্গা, গুলির লড়াই ইত্যাদির চিহ্ন বহন করে এই বারুদের গন্ধ। সোজা রাস্তায় তিনি আর ফিরতে পারেননি। অনেক অলিগলি ঘুরে তাকে ফিরতে হয়েছে। কিভাবে ফিরলেন? মৃত্যুর পাশ কাটিয়ে, অর্থাৎ অনেক কৌশলে নিজের প্রাণটাকে বাঁচিয়ে কোনো রকমে বাবা বাড়ি ফিরে এসেছেন। বারুদের গন্ধ, মৃত্যুর পাশ কাটানো, এই শব্দগুচ্ছগুলোই প্রমাণ করে দেয় পরিবেশ পরিস্থিতি আসলে অস্বাভাবিক আকার ধারণ করেছিল। কোনো ক্রমে নিজের প্রাণটুকু রক্ষা করে বাবা ফিরে এলেও কিন্তু ফিরতে পারল না ছেলেটি। যে ছেলেটি সারাদিন প্রত্যাশা করেছিল বাবা ফিরে আসবে, পুজোর কেনাকাটা করতে যাবে, তার সেই পুজোর জামা কেনার স্বপ্নই অপূর্ণই থেকে গেল। এখানে ছেলেটি শুধুমাত্র একটা চরিত্র নয়, বরং এক বিধ্বস্ত সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে সুদিনের প্রতীক্ষা আছে, প্রত্যাশা আছে, কিন্তু তার পরিবর্তে সাজানো রয়েছে নিরপরাধ, নিষ্পাপ প্রাণের নিঃশব্দ মৃত্যু। কবিতার আলোচনাটা এখানেই শেষ হলো। এবার কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা পারলে একটু নোট করে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। 2, কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কখন এমন পরিস্থিতি তৈরি হয়? উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও। বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। তাৎপর্য ব্যাখ্যা করো।
সামনে ইতিহাসের পাতা খোলা। ঘটনাটা কিসের ইঙ্গিত দেয়? হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। তাৎপর্য লেখো। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বিড়াল। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। আমি এই 6টা প্রশ্ন দিলাম, পারলে তোমরা ভালো করে পড়ে রেখো, পরীক্ষায় এলেও আসতে পারে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, নিজের পায়ে দাঁড়াও, খুব ভালো থেকো। আসছি, লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।